প্রিয় সম্মানিত সুধী, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো একটি মর্মান্তিক ঘটনা। আপনারা দেখেছেন বিগত কয়েকদিন আগে ঢাকা শহরে একটি অভিযান নামে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে নিরীহ রিক্সা চালক, অটোওয়ালা, ইজি বাইকওয়ালাদের উপরে। যে নির্যাতন, অমানবিক নির্যাতন করেছে, সেটা কি তারা এই গাড়ি চালাতে পারবে না? ভাই, আমি একটি কথা বলতে চাই, তারা কি ভেসে আসছে? তারা তো এই বাংলাদেশের সন্তান, তারা আমার বাংলাদেশের ভাই, আমার বাংলাদেশের কারো বাবার সমতুল্য ব্যক্তিরা রিক্সা চালায়। এই ব্যাটারি জাতীয় রিক্সা কারা চালায়? একেবারে নিম্ন শ্রেণীর মানুষেরাই। জীবিকার তাগিদে কোনো রিক্সাওয়ালার 3-4টা সন্তান রয়েছে, পড়াশোনা নাই, সাইন জানে না, টিপসই দেয়, সে সমস্ত ব্যক্তির সংখ্যাও রয়েছে। প্রায় 50% মানুষ রয়েছে শতকরা এই রিক্সা চালকের ভিতরে। প্রায় সারা বাংলাদেশে 3 লক্ষের অধিক আমার মনে হয় এই রিক্সা চালক, ইজি বাইক, অটোওয়ালা রয়েছে। তো তাদের আপনি একটা কর্মসংস্থার ব্যবস্থা না করে জীবনটা কিভাবে চলবে, কোন জীবিকার মাধ্যমে, কোন উপার্জনের মাধ্যমে, সেটা চিন্তা না করেই হুট করে ডিসিশন নিয়েছেন এগুলো ভেঙে ফেলে। কেন ভাই? এই ব্যক্তিরা কি চোরা গাড়ি চালায়? চুরি করে এনে কি বাংলাদেশে চালায় তারা? এই গাড়িগুলি, ইজি বাইক, অটো গাড়িগুলি তো চীন থেকে রপ্তানি করেছে। চীন থেকে যদি রপ্তানি করে যে ব্যবসায়িকরা, তারা তো সরকারকে শুল্ক দিয়েছে, সরকারকে ট্যাক্স দিয়েছে, অথবা এটা তো অবৈধ না, তো বৈধ গাড়ি। বৈধ কোম্পানিরা গাড়ি আমদানি করে সরকারকে ট্যাক্স দিয়ে বাংলাদেশে কি তারা বাজারজাত করতেছে, সে অনুযায়ী তারা কিনে চালাইতেছে। আপনি চিন্তা করতে হবে, আজকে আপনারা যারা ক্ষমতায় রয়েছেন, এসির ভিতরে থাকেন, এসি আছে, সাথে 2টা ডাবল ফ্যানও লাগান, যেন শরীরে গরম না লাগে। আর এই ব্যক্তিরা গরমকে অপেক্ষা করে, বৃষ্টিতে ছাতা থাকে না, আপনি বৃষ্টি নামলে ছাতা মুড়া দেন, গরম লাগলে এসি ও ফ্যান ব্যবহার করেন। আর আমার এই রিক্সা চালক ভাইয়েরা বৃষ্টিতে ভেজে, রোদে পুড়ে, মাথার গাম পায়ে ফেলে তারা উপার্জন করে পরিবারের দুমুঠো ভাতের জন্য। আজকে তাদের সেই উপার্জনের ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে কোন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে, কোন ম্যাজিস্ট্রেটের নির্দেশে অমানবিক, অমানসিক নির্যাতন চালিয়েছেন? জবাব চাই। রিক্সাওয়ালা ব্যক্তি দেখলাম পায়ে পড়ে গেছে প্রশাসনের, এবং চিৎকার পারতে পারতে অসুস্থ হয়ে গেছে, গাড়ির ভিতরে পড়ে গেছে, আপনারা দেখেছেন মিডিয়ায়। তারপরও অমানসিক পশু প্রশাসনগুলি শোনে নাই। আরে ভাই, কোনো একটা ব্যক্তি ভাবে যদি কাকুতি মিনতি করে যদি কান্না করে, পায়ে পড়ে যে ভাই আর আসবো না এই পথে, আর আসবো না পথে, ভাই কিভাবে আপনি তারপর সেই গাড়িটাকে ভাঙলেন? আরে ভাই, আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি হাজার হাজার অপরাধীও যদি হয়, তারপরও যদি আল্লাহর কাছে যদি কেউ হৃদয়ের গভীর থেকে যদি ইস্তেগফার করে, মাপ চায়, আত্মসমর্পণ করে যে আল্লাহ, আমি আপনার কাছে আত্মসমর্পণ করেছি, আমি সারেন্ডার হয়ে গেছি, আমি আর এই ভুল পাপ করব না, অন্যায় করব না, আল্লাহ আমাকে মাফ করে দাও, সে আল্লাহ হাজার হাজার পাপকে মাফ করে দেয়। আর আপনি তো একজন কি বান্দা আল্লাহ, একজন মাকলুক, আপনার কাছে এভাবে মাপ চাইছে
এভাবে রিকোয়েস্ট করছে, তারপর আপনি শুনলেন না, আপনি কত বড় জালিম এবং জাহেল হতে পারে চিন্তা করে। তাই ভেঙে পরে কি করলেন, সেই হাইকোর্ট থেকে তাবর রায় দিয়েছেন যে গাড়ি চলবে 1 মাসের মতো, কি রায়টাকে বহাল রেখেছেন। তাহলে যে গাড়িগুলো যে ভাঙছেন তার ক্ষতিপূরণ কে দেবে? ভাঙ্গার পরে প্রথম আদেশ দিলেন ভাঙ্গার, তারপরে সারা দেশের মানুষরা যখন আন্দোলন করেছে তখন আবার মামলা নিয়ে সেই গাড়িওয়ালার পক্ষে 1 মাস মামলাকে কি আটকে রেখেছেন, যে 1 মাস পরে চূড়ান্ত রায় দেব যে তাদেরকে কি করা যায়, কোন প্রক্রিয়ার মাধ্যমে চালাতে পারে। হুট করে আপনি ভাঙবেন করতেন, আপনি মাইকিং করতেন, অ্যালাউন্স করতেন যে সিটি কর্পোরেশনের ভিতরে, ঢাকা সিটির ভিতরে মেইন রোডে এই গাড়ি যদি ওঠে অমুক তারিখ থেকে কার্যকরী হবে, গাড়ি দেখা মাত্র বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে, এভাবে তো অ্যালাউন্স করতেন। তাহলে তারা একটু সতর্ক হয়ে যেত, এবং সে অ্যালাউন্স করার পরে যদি কি দেখা আসতো, তখন সেটা ভাঙলো ব্যক্তির ভিতরেও কি একটা কি এতটা আর্থনাবেদ থাকতো না যে অ্যালাউন্স করেছে 1 সপ্তাহ 15 দিন লাগিয়ে তারপর আমি এসেছি, আমারই ভুলটা হয়েছে, ব্যক্তি বুঝতে পারতো। আপনি কি করেছেন, হুট করে বুলডোজার দিয়ে গাড়িগুলিকে গুড়িয়ে দিয়েছেন। যে নির্দেশদাতা আমি মনে করি ফারাউনের চেয়ে তো খারাপ। প্রশাসন এমন, আমি বলবো যে প্রশাসনগুলি দাঁড়িয়ে রয়েছিল, এই প্রশাসনগুলো শেখ হাসিনার ফ্যাসিস্ট প্রশাসন। কিভাবে বেটা কাকুতি মিনতি করলো, তারপরও গাড়িকে ভেঙে দিলেন। আজকে ভাঙার পরে সেই তাদের পক্ষে রায় দিলেন। আমি বলবো যে গাড়িগুলি ভাঙছেন অন্তর্বর্তী সরকারকে সেই গাড়ির ক্ষতিপূরণ তাকে দেওয়ার জন্য, এবং এই গাড়িগুলি রিক্সা ভ্যান গাড়ির মতো লাইসেন্স দেওয়া হোক, লাইসেন্স প্রাপ্ত হয়, তারা বুক ফুলিয়ে কি গাড়ি চালাতে পারবে। আজকে তাদের গাড়ি লাইসেন্স নাই বিধায় অনেক পুলিশ, অনেক এসপি, অনেক সেপাই, ট্রাফিক পুলিশ তারা পর্যন্ত ঘুষ খায়। মেইন রোডে যখন গাড়িগুলো উঠায় তাদেরকে 100, 200, 300, 500 টাকা পর্যন্ত তাদেরকে দিয়ে তারপরে মেইন রোডে গাড়ি উঠায়। আজকে তাদের যদি লাইসেন্স প্লেট দিতেন তাহলে এই অসদ প্রশাসনরা ঘুষ খাওয়ার সুযোগ পেত না। আজকে লাইসেন্স নাই বিদায় ওরা দুর্বলতার সুযোগ না দিতে, তোদের লাইসেন্স দেয় নাই, দে 500, দে 200, তাহলে একটা মেইন রোড উঠবি। হাতের ভিতরে এই বড় শিক নিয়ে বা টাকা দেয়, নাহলে তোর চাক্কা ফুদ্রি করে দেব, কত বড় জাহেল এই চালেমের বাচ্চারা, এভাবে ওরা টাকা কামাইছে। আমি সরকারকে বলবো এই অটোরিকশার ব্যাটারি জাতীয় গাড়ির লাইসেন্স দেওয়া হোক, রিক্সা ভ্যান গাড়ির যেভাবে লাইসেন্স দিলে সরকারও কি শুল্ক পাবে, ব্যক্তিরাও ভালো থাকতে পারবে, বুক ফুলিয়ে গাড়ি চালাতে পারবে। কেননা প্রায় 3 লক্ষ প্লাস এই ড্রাইভার রয়েছে, তাদের কর্মসংস্থার কথা চিন্তা করে আমি বলবো লাইসেন্স দিয়ে নীতিমালার মাধ্যমে তারা শহরে প্রয়োজন উঠাবে না, গ্রামেও চালাতে পারবে। অতএব এই প্রশাসনের নির্যাতন থেকে, ঘুষ থেকে, দুর্নীতি থেকে তারা মুক্ত হয়ে গাড়ি চালাতে পারবে। আজকে লাইসেন্স সরকার দেয় না, কিন্তু সেই লাইসেন্সের টাকা তো সে পুলিশের বাচ্চারা খায়, সে ট্রাফিকের বাচ্চারা খায়, সরকার পায় না, পায় ওই জানোয়ারেরা, ওদের পকেট ভরে, ওরা ঘুষ খায় লাইসেন্স না দেওয়ার কারণে। তাই সরকারকে বলবো আপনি লাইসেন্স দেন, টাকা সরকার পাবে, গভর্নমেন্ট পাবে, ওরা পাবে না। রিক্সাওয়ালার কাছ থেকে চাঁদা নিতে পারে না, ভ্যান গাড়িওয়ালার কাছ থেকে পুলিশরা চাঁদা নিতে পারে না, চাঁদা নেয় ইজি বাইকওয়ালাদের কাছ থেকে, কারণ তাদের লাইসেন্স প্লেট নেই। যার জন্য আমি বলবো তাদেরকে প্লেট দেওয়া হোক, প্রয়োজনে তাদের কিছু ট্রেনিংয়ের মাধ্যমে আনুক, যে কি আপনারা একটু ট্রেনিং দেন, প্রাথমিক 15 দিন 1 সপ্তাহ ট্রেনিং দেন, ট্রেনিং দেওয়ার পরে লাইসেন্স দিবেন, তারপরে নিয়ম নীতিমালা শিখাবেন, বাস তারপর ছেড়ে দেন। এই গাড়িগুলি যে ভাঙছেন দেশের জন্য কি লাভ হয়েছে? দেশে আরও পঙ্গুত্ব হয়েছে।
এই মানুষগুলি ঋণই হবে। এই মানুষের মাথার ভিতরে ঋণের বোঝা পড়েছে, আবার তাদের গাড়ি কিনতে হবে। গাড়ি কে কিনে দিবে? বা চিন্তা করেছেন যে বৃষ্টিতে ভেজা রোদে পোড়া মানুষগুলি কোথায় যাবে, কি খাবে? একটিবারও চিন্তা করেন না। অতএব আপনারা যে কোনো কাজ করার আগে চিন্তা ভাবনা করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা একটা জিনিসকে হারাম করার সাথে সাথে এগেনিস্টে হালাল রেখেছে। আল্লাহ মদকে হারাম করেছে, তার সাথে মধু রেখেছে, যে তোমরা মদ বর্জন করো, মধু খাও। সুদকে হারাম করেছে, বলছে ব্যবসা করো। হারাম যেটাকে আল্লাহ ঘোষণা করেছে, পাশাপাশি আর একটা পজিটিভ আল্লাহ পাক রেখেছে, হালাল ব্যবস্থা রেখেছে, যেটা বাদ দিয়ে মানুষ যেন এটা গ্রহণ করতে পারে। আপনি রিক্সা বন্ধ করে দেবেন, রিক্সা ভেঙে ফেলবেন, এই মানুষগুলি কি খাবে, কি করবে চিন্তা করেছেন? অপরিকল্পনাভাবে, অপ্রত্যাশিতভাবে এই আপনারা অমানসিকভাবে নির্যাতন চালিয়েছেন, মোটেই ঠিক করেন না। এটা আমরা আশা করি নেই এই প্রশাসন, এই মন্ত্রণালয়ের কাছে এবং এই ম্যাজিস্ট্রেটের কাছে। যে ম্যাজিস্ট্রেট রায় দিয়েছে, আমি বলবো আপনি একটা রায় দিলেই তো আপনি 2 লাখ পান। তো আল্লাহকে ভয় করুন, সত্যের পথে আসুন, ন্যায়ে থাকুন, মানুষের কথা চিন্তা করুন। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেউ নেই। আমরা সকলে মানুষ, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলমান, এগুলি দেখেন না। দেখবেন একটাই আমরা মানুষ, মানুষ মানুষের জন্য, এইটা চিন্তা করবেন। আল্লাহ হাফেজ।